নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, একটা ক্যালেন্ডার বদলে আরো একটা নতুন ক্যালেন্ডারে পা দিয়েছি আমরা। নতুন বছর, সাথে অনেকগুলো নতুন নতুন ভ্যাকেন্সি তো রয়েছে। তাই এই বছর শুধুমাত্র ক্যালেন্ডার বদল নয়, তার সাথে জীবন বদলেরও চাই। দেখো, এই বছর সামনে যে পরীক্ষাগুলো রয়েছে, একটা হচ্ছে ডাব্লিউবিপি, কেপি পরীক্ষা রয়েছে, এনটিপিসি, গ্রুপ ডি, ঠিক আছে। তার সাথে হচ্ছে তোমার ক্লার্কশিপ রয়েছে, এসএসসির সমস্ত পরীক্ষা, সিএইচএসএল, তারপর হচ্ছে সিজিএল, এমটিএস, জিডি। তাহলে অনেকগুলো ভ্যাকেন্সি এই বছর রয়েছে তোমাদের জন্য, ঠিক আছে। তো এই বছর কিন্তু শুধুমাত্র পড়ে গেলেই হবে না, একদম প্রপারভাবে পড়তে হবে যাতে ভ্যাকেন্সিগুলো আমরা কাজে লাগাতে পারি, ঠিক আছে। তো দেখো, আজকে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব, এগুলো তোমার এসএসসি জিডি পরীক্ষায় এসেছিল 2020, 2024-এর 20 ফেব্রুয়ারিতে, দ্বিতীয় শিফটের পরীক্ষাতে বা দ্বিতীয় শিফটে এই প্রশ্নগুলো এসেছিল, ঠিক আছে। দেখো, প্রথমে যে প্রশ্নটি রয়েছে, নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, বাস্কেটবল, বোট রেস নাকি হর্স রেস? নেহেরু ট্রফি, দেখবে প্রত্যেকটা পরীক্ষাতে স্ট্যাটিক জিকে এর ওয়েটেজ অনেক বেশি, ঠিক আছে। নেহেরু ট্রফি হচ্ছে তোমার বোট রেস, ঠিক আছে। কেরালাতে হয় দেখবে বোট রেস, যাকে বলা হচ্ছে তোমার স্নেক বোট রেস, ঠিক আছে। বোট রেস দেখবে কোথায় হয়, বেশিরভাগ কেরালা, ঠিক আছে। কেরালার কোন লেক বা জলাশয়ে হয়, তার নাম হচ্ছে পুণ্যমডা লেক। কি নাম? পুণ্যমডা লেক, ঠিক আছে। এখানে হয়, কি হয় নাম? স্নেক বোট রেস, স্নেক বোট রেস। এটা আরো একটা নাম আছে, বল্লমকালী বোট রেস, ঠিক আছে। বল্লম কালী বোট রেস, ঠিক আছে। দেখো, এরকম ধরনের প্রশ্ন আগের শিফটেও এসেছিল, যে কোনো একটা খেলার ট্রফির নাম, তার সাথে কি কি খেলা যুক্ত রয়েছে সেইগুলো, ঠিক আছে। তো যেমন একটা হচ্ছে ব্যাডমিন্টন, দেখো প্রথমে রয়েছে ব্যাডমিন্টন। তো ব্যাডমিন্টন থেকেও এরকম অনেক ট্রফি আছে যেগুলো পরীক্ষাতে আসে, যেমন একটা হচ্ছে উবার কাপ, উবার কাপ, এটা হচ্ছে ব্যাডমিন্টনের সাথে যুক্ত। তারপর রয়েছে থমাস কাপ, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা নোট করবে, কারণ এগুলো পরীক্ষাতে আসেই। থমাস কাপ, সুধীরমন কাপ, সুধীরমন কাপ, এটাও একটা গুরুত্বপূর্ণ। তাছাড়া রয়েছে নারাং কাপ, নারাং, ঠিক আছে। আর একটা রয়েছে ইউনেক্স কাপ, ইউনেক্স কাপ, ঠিক আছে। তাছাড়া রয়েছে তোমার গ্র্যান্ড প্রিক্স ট্রফি, গ্র্যান্ড প্রিক্স ট্রফি। আর কি কি রয়েছে বলো? অমৃত দিওয়ান ট্রফি, অমৃত দিওয়ান ট্রফি ব্যাডমিন্টনের সাথে যুক্ত। তাছাড়া রয়েছে তোমার অল ইংল্যান্ড ওপেন বলে একটা ট্রফি হয়, অল ইংল্যান্ড ওপেন, এগুলো সব ব্যাডমিন্টনের ট্রফি, ঠিক আছে। এরপর চলে এসো বাস্কেটবল, বাস্কেটবলেরও কয়েকটা নোট করে নাও। এনবিএ চ্যাম্পিয়নশিপ, এনবিএ চ্যাম্পিয়নশিপ, এনবিএ চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে। তারপর রয়েছে তোমার ল্যারি ট্রফি, এই দুটো মনে রাখবে না, তাহলেই হবে, ল্যারি ট্রফি, ঠিক আছে। এগুলো হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ। এইগুলো ছাড়াও দেখবে হকির থেকে প্রায়ই আসে, ঠিক আছে। হকি, হকিতে দুটো নাম থাকে প্রায়, একটা হচ্ছে সুলতান আজলান শাহ, একটা থাকে সুলতান আজলান শাহ, আর একটা হচ্ছে তোমার আগা খান ট্রফি, আগা খান। এই দুটো ট্রফি হকির থেকে প্রায়ই আসে। তাছাড়া দেখো, রাইডার কাপ, এটাও আসে, এসএসসির প্রিয় প্রশ্ন। রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? গলফ, গলফ খেলার সাথে যুক্ত, ঠিক আছে। ঠিক সেরকম একটা হচ্ছে হল্ফ ম্যান, হল্ফ ম্যান কিসের সাথে যুক্ত? টেনিস খেলার সাথে যুক্ত, ঠিক আছে। তাছাড়া রয়েছে রাধা মোহন ট্রফি, রাধা মোহন কিসের সাথে যুক্ত? এটা হচ্ছে তোমার পোলো খেলার সাথে। আচ্ছা বলো তো, কোন দিল্লি সুলতান, দিল্লি সালতানাতের সুলতান
পোলো খেলতে গিয়ে মারা গিয়েছে, ঠিক আছে। আর একটা হচ্ছে জয়লক্ষ্মী কাপ, জয় লক্ষ্মী কাপ কোন খেলার সাথে যুক্ত? টেবিল টেনিস, টেবিল টেনিস, ঠিক আছে। নেক্সট, সঙ্গীত নাটক একাডেমি হলো ভারতের সঙ্গীত, নৃত্য এবং নাটকের জন্য জাতীয় একাডেমি। এটি 1952 সালে ভারত সরকারের ড্যাশ একটি রেজুলেশন দ্বারা তৈরি করা হয়েছিল। পরিবহন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় নাকি নৃত্য মন্ত্রণালয়? তো সঙ্গীত নাটক একাডেমি, ঠিক আছে, এটাকে তৈরি করার জন্য 1952 সালে একটা রেজুলেশন নিয়ে এসেছিল ভারত সরকারের কোন মন্ত্রণালয়? শিক্ষা মন্ত্রণালয়, ঠিক আছে। মনে রাখবে সঙ্গীত নাটক একাডেমি কিসের আন্ডারে পড়ে? মিনিস্ট্রি অফ কালচার, মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে পড়ে। এবং ভারতের যে ক্লাসিক্যাল ডান্স, ক্লাসিক্যাল ডান্স, ঠিক আছে, সেই ক্লাসিক্যাল ডান্স কটা রয়েছে? 8টা। দেখো সঙ্গীত নাটক একাডেমি অনুসারে, ঠিক আছে, এটা হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি অনুসারে হচ্ছে 8টা ক্লাসিক্যাল ডান্স। কিন্তু যদি বলা হয় মিনিস্ট্রি অফ কালচার অনুযায়ী তখন হচ্ছে 9টা। এই 9টা কি? এই 8টা, তার সাথে একটা হচ্ছে ছৌ নৃত্য। ছৌ নৃত্যকেও কিন্তু মিনিস্ট্রি অফ কালচার ক্লাসিক্যাল ডান্সের পর্যায়ে রেখেছে। আচ্ছা, এই সঙ্গীত নাটক একাডেমির, ঠিক আছে, এই সঙ্গীত নাটক একাডেমির বর্তমানে চেয়ারম্যান কে আছেন? এটাও একটা প্রশ্ন আসে। চেয়ারম্যান কে রয়েছেন? সন্ধ্যা পুরেচা, সন্ধ্যা পুরেচা, ঠিক আছে। নেক্সট, ভারতের নিচের কোন রাজ্যে বনালু উৎসব, ঠিক আছে, উৎসবটার নাম হচ্ছে বনালু উৎসব পালিত হয়? পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম নাকি তেলেঙ্গানা? তো বোনালু উৎসব, যারা অনেকদিন ধরে ক্লাস করছে জানবে তেলেঙ্গানার উৎসব হচ্ছে বোনালু। তেলেঙ্গানার আরো কয়েকটা উৎসব রয়েছে, যেমন বাথুকাম্মা, বাথু, এটা কি হচ্ছে রে? এর, এটা কি হচ্ছে? এই প্রবলেমটা কিভাবে ঠিক করা যাবে? কেউ যদি একটু বলতে পারো তো বলে দিবে দেখি। বাথুকাম্মা, বাথুকাম্মা, ঠিক আছে। বাথুকাম্মা কোথাকার? বাথুকাম্মা হচ্ছে তোমার তেলেঙ্গানার। এটাকে বলা হয় ফেস্টিভ্যাল অফ ফ্লাওয়ার। এটাকে কি বলা হয়? ফেস্টিভ্যাল অফ ফ্লাওয়ার, ফেস্টিভ্যাল অফ ফ্লাওয়ার কাকে বলা হয়? বাথুকাম্মা উৎসবকে বলা হয়। কোন রাজ্যের? তেলেঙ্গানা, ঠিক আছে। ফেস্টিভ্যাল অফ ফ্লাওয়ার, বোঝা গেছে। আর কি রয়েছে? আর একটা রয়েছে তোমার মেদরাম যাত্রা। কি নাম? মেদরাম যাত্রা, এটাও তেলেঙ্গানার। পশ্চিমবঙ্গে তো তোমরা জানো। তামিলনাড়ুর কয়েকটা নোট করে নাও। একটা হচ্ছে থাইপুসম, থাই পুসম, আর একটা হচ্ছে তোমার পোঙ্গল, পোঙ্গল, ঠিক আছে। আর আসামের অনেকগুলো আছে দেখো, একটা হচ্ছে বাঁচুয়া, একটা হচ্ছে বিহু, এগুলো বারবার করিয়েছি, ঠিক আছে। বাচুয়া, বিহু, আম্বুবাচি উৎসব, আম্বুবাচি কামাখ্যা মন্দিরে হয়। গজ উৎসব, জনবিল, জনবিল। তাছাড়া হচ্ছে মেদাম মেফি, এটাও একটা গুরুত্বপূর্ণ, এসএসসি তে আসে প্রায়, মেদাম মেফি, ঠিক আছে। নেক্সট, অমৃতসর চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1808, 9, 10, 11? তো অমৃতসর চুক্তি হয়েছিল তোমার 1809 সালে, ঠিক আছে। কার কার মধ্যে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার সাথে রাজা রণজিৎ সিং, রাজা রণজিৎ সিং, ঠিক আছে। এই দুজনকার মধ্যে হয়। রাজা রণজিৎ সিং কে শিখ যে সাম্রাজ্য, শিখ সাম্রাজ্যের
প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতাকে রাজা রণজিৎ সিং। এবং রাজা রণজিৎ সিং কি করেছিলেন জানো? যেটাকে আমরা এখন বর্তমানে গোল্ডেন টেম্পল বলি, গোল্ডেন টেম্পল, সেই টেম্পলে কি দিয়েছিলেন? সোনার যে চাদর, যার কারণে নাম হয়েছে গোল্ডেন টেম্পল, সেই বাইরের সোনার চাদরটাকে দিয়েছিলেন রাজা রণজিৎ সিং। এবং এই গোল্ডেন টেম্পলের আগে কি নাম ছিল? হরমন্দির সাহেব, হরমন্দির সাহেব। ঠিক আছে, চলো। পান্নালাল ঘোষ, পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত? সেহনাই, তবলা, ঘাটাম নাকি বাঁশি? পান্নালাল ঘোষ আগের দিন ক্লাসে বলেছি বাঁশির জন্য বিখ্যাত। বাঁশির জন্য আরো কয়েকটা নাম, তার মধ্যে একটা বিখ্যাত নাম হচ্ছে তোমার হরিপ্রসাদ চৌরাসি। ঠিক আছে, হরিপ্রসাদ চৌরাসিয়া, হরিপ্রসাদ চৌরাসিয়া। আরেকটা হচ্ছে রাকেশ চৌরাসিয়া, রাকেশ চৌরাসি। এই দুটো হচ্ছে তোমার বাঁশি বাদক বিখ্যাত, হ্যাঁ, এগুলো প্রায় আছে। এরপর দেখো সেহনাই, সেহনাই কে কে রয়েছে? বিসমিল্লা খান, 2001 সালে কি পেয়েছেন? ভারত রত্ন। তাছাড়া দয়া শঙ্কর, দয়া শঙ্কর। তাছাড়া বাগেশ্বরী কুমার, বাগেশ্বরী কুমার, ইনি হচ্ছেন ফার্স্ট উমেন। ঠিক আছে, সেনাই বাদক প্রথম মহিলা বাগেশ্বরী কুমারী। তবলা, তবলায় বিখ্যাত নাম হচ্ছে কি? জাকির হোসেন, জাকির হোসেন। দুবার কি পেয়েছে? দুবার গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছে। পণ্ডিত যশরাজ কে? তারপর পণ্ডিত যশরাজ। লতিফ খান, লতিফ খান তবলাবাদক। আল্লাহ রাখা, আর একটা হচ্ছে তোমার কিষান মহারাজ, কিষান মহারাজ। ঠিক আছে, এরপর দেখো ঘাটাম বা ঘটাম। ঠিক আছে, এটারও বাদকের নাম আসে কিন্তু অনেক কম আসে, তাও একবার নোট করে নাও। একজনকার নাম হচ্ছে গণেশ আনন্দন, গণেশ আনন্দন। ঠিক আছে, সুমনা চন্দ্রশেখর, সুমনা চন্দ্রশেখর। ঠিক আছে, ইনিও কিন্তু ঘাটাম বাদক। এবং আরেকটা হচ্ছে সুকন্যা রামগোপাল, সুকন্যা রামগোপাল। ইনি হচ্ছেন প্রথম মহিলা, ফার্স্ট মহিলা ঘাটাম বাদক। ঠিক আছে, নেক্সট, ভারতের দ্বিতীয় চিফ অফ ডিফেন্স। ঠিক আছে, সেকেন্ড চিফ অফ ডিফেন্স, এটা প্রশ্নটা হচ্ছে সেকেন্ড সিডিএস, চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অ্যাডমিরাল আর হরি কুমার, জেনারেল মনোজ পান্ডে, জেনারেল মনোজ মুকুন্দ নাকি লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান? তো সেকেন্ড সিডিএস হিসাবে যুক্ত করা হয়েছে জেনারেল অনিল চৌহান বা লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। ঠিক আছে, তো দেখো এই যে সিডিএস পদ, চিফ অফ ডিফেন্স স্টাফ। ঠিক আছে, তো এই সিডিএস কি? সিডিএস হচ্ছে ধরো ভারতের যে আর্মি, নেভি এবং এয়ারফোর্স। ঠিক আছে, এয়ারফোর্স, এই তিনটা সৈন্যবাহিনীর হেড হচ্ছে কে? সিডিএস। ঠিক আছে, আর এই সিডিএস এর উপরে কে থাকে? প্রেসিডেন্ট। দেখো অনেক সময় কি হয় না, আগে প্রত্যেকের একটা আলাদা আলাদা চিফ থাকতো, ঠিক আছে, একদম আলাদা প্যারালাল। কিন্তু কার্গিল যুদ্ধের সময় নানা রকম সমস্যা হচ্ছিল, কারণ যখন নেভি এয়ারফোর্সের দরকার তখন আর্মি কি করছিল? আগে নোটিশ পাঠাচ্ছিল যে আমাদের এয়ারফোর্স দরকার, তারপর পাচ্ছিল। কিন্তু 2020 সালে এই কাজটা মানে যাতে ইজি হয়, মানে ধরো আর্মি কোনো জায়গায়
যুদ্ধে গেছে, সেই সময় হঠাৎ করে এয়ারফোর্স দরকার, তখন পারমিশন নেওয়ার কিছু দরকার নেই, কারণ কি সিডিএস পুরো যুদ্ধটাকে কন্ট্রোল করবে, আর সিডিএস এর হাতে থাকবে কি এয়ারফোর্স বা নেভি। সেক্ষেত্রে ইউজ করাটা অনেক ইজি হয়ে যাবে। তার জন্য 2020 সালে সিডিএস পদটা তৈরি করা হয়, এবং প্রথম সিডিএস ছিলেন কে? জেনারেল বিপিন রাওয়াত। জেনারেল বিপিন রাওয়াত, ঠিক আছে, ইনি হচ্ছিলেন প্রথম সিডিএস, ফার্স্ট সিডিএস। তারপর হেলিকপ্টার ক্র্যাশ হয়ে তার মৃত্যু হয়, তোমরা সকলেই জানো, তিনি শহীদ হয়ে যান। নেক্সট, ভারতীয় প্লেয়ার লিয়েন্ডার পেস কোন খেলাটি পছন্দ করেন? ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্রিকেট নাকি লন টেনিস? এরকম প্রশ্ন আসে, কোনো প্লেয়ারের নাম দেওয়া থাকবে, তিনি কোন খেলার সাথে যুক্ত, ঠিক আছে। তো দেখো লিয়েন্ডার পেস, তিনি হচ্ছে লন টেনিস খেলার সাথে যুক্ত, ঠিক আছে। লন টেনিস টেনিস খেলারই একটা অংশ। যেমন আরো কয়েকজন প্লেয়ার রয়েছে, যেমন সানিয়া মির্জা, সানিয়া মির্জা, ঠিক আছে। মহেশ ভূপতি, মহেশ ভূপতি, ঠিক আছে। তাছাড়া রোহন বোপান্না, রোহন বোপান্না, এগুলো হচ্ছে কি টেনিস প্লেয়ার। এরপর দেখো ব্যাডমিন্টন প্লেয়ার, ব্যাডমিন্টন প্লেয়ার কে কে রয়েছে? পিভি সিন্ধু, বিখ্যাত নাম, পিভি সিন্ধু। তাছাড়া প্রকাশ পাডুকোন, এই নামটাও গুরুত্বপূর্ণ, হ্যাঁ, প্রকাশ পাডুকোন। তাছাড়া রয়েছে ফুলেলা গোপীচাঁদ, ফুলেলা গোপীচাঁদ, ঠিক আছে। আর কে রয়েছে? আর রয়েছে ব্যাডমিন্টনে সাইনা নেহওয়াল, নামটা তো ভুলে যাচ্ছি, সাইনা নেহওয়াল, এই কয়েকটা নাম মনে রাখবে, ঠিক আছে। টেবিল টেনিসের ক্ষেত্রে দেখো 2024-এর প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করেছিল, তার নাম হচ্ছে মনিকা বাত্রা, মনিকা বাত্রা। তাছাড়া রয়েছে শরৎ কমল, ঠিক আছে, শরৎ কমল, তিনিও টেবিল টেনিস প্লেয়ার। পৌলমী ঘটক, পশ্চিমবঙ্গের বিখ্যাত টেবিল টেনিস প্লেয়ার, পৌলমী, পৌলমী ঘটক, ঠিক আছে। তাছাড়া রয়েছে সৃজা আকুলা, এই নামটা মনে রাখবে, সৃজা আকুলা, ইনিও একজন বিখ্যাত টেবিল টেনিস প্লেয়ার। আর ক্রিকেটের তো তোমরা আশা করি সকলেই জানো, সচিন টেন্ডুলকার, দ্য গড অফ ক্রিকেট, ঠিক আছে। তারপর হচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মা, সৌরভ গাঙ্গুলি, প্রচুর নাম রয়েছে, ঠিক আছে, তোমরা অনেকেই জানো, ভিভিএক্স লক্ষ্মণ, ঠিক আছে, গৌতম গম্ভীর। তাছাড়া রয়েছে তোমার যুবরাজ সিং, এগুলো হচ্ছে কি সব পুরনো প্লেয়ার। নতুনও যেমন রয়েছে তোমার শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, নীতিশ রেড্ডি, বুমরা, ঠিক আছে। তার ছাড়া রয়েছে তোমার যেমন অর্শদীপ সিং, ঠিক আছে, এগুলো হচ্ছে ফেমাস ক্রিকেটার, নাম আসে পরীক্ষায়। নেক্সট, নিচের কোনটি ক্রিকেটের সাথে সম্পর্কিত নয়? ঈগল নাকি ঝুড়ি? দেখো ক্রিকেটের সাথে ঈগলও যুক্ত নয়, আবার ঝুড়িও যুক্ত নয়, ঠিক আছে। তাহলে নাইদার এ অর নর বি, এটা হবে না। অনলি এ, এটাও হবে না। অনলি বি, এটাও হবে না। বোথ এ অ্যান্ড বি। ঈগল এবং ঝুড়ি কোনোটাই ক্রিকেটের সাথে যুক্ত নয়। ড্যাশ, তারপরে দেখো এ ড্যাশ ট্যাঙ্ক কল্ড নীতি আয়োগ ওয়াজ এস্টাবলিশড টু অ্যাডভাইস দ্য গভর্নমেন্ট, ইথিক্যাল থিঙ্ক, সোশ্যাল থিঙ্ক, রিলিজিয়াস থিঙ্ক নাকি পলিসি থিঙ্ক? তো প্রথমত দেখো নীতি আয়োগ, নীতি আয়োগ, ঠিক আছে, নীতি আয়োগ নিয়ে দেখবো। এটাকে আগের দিন একটা ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে এটাকে কি বলা হয়, থিঙ্ক ট্যাঙ্ক, থিঙ্ক ট্যাঙ্ক। কিন্তু এই প্রশ্নটা কেউ করলে না যে কিভাবে, মানে কিসের জন্য থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়, কিসের নিয়ে থিঙ্ক করে, সেটা হচ্ছে পলিসি,
ঠিক আছে, তাহলে নীতি আয়োগকে বলা হয় পলিসি থিঙ্ক ট্যাঙ্ক। ঠিক আছে, পলিসি পলিসি থিঙ্ক ট্যাঙ্ক, বোঝা গেছে। নীতি আয়োগ কত সালে গঠন করা হয়? নীতি আয়োগ গঠন করা হয়েছিল 2015 সালে। এই নীতি আয়োগের আগে ভারতের পলিসি কে তৈরি করত, তার নাম ছিল প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন, সেই যে 5 ইয়ার প্ল্যানিং, 5 বছর করে করে বুদ্ধি দিতে হবে যে কি করতে হবে, সেই 5 ইয়ার প্ল্যানিং কমিশনের পরিবর্তে গঠন করা হয় নীতি আয়োগ 2015 সালে। নীতি আয়োগের চেয়ারপারসন কে হয়? চেয়ারপারসন, মনে রাখবে নীতি আয়োগের চেয়ারপারসন সবসময় ভারতের যে প্রধানমন্ত্রী পিএম তিনি হন, বর্তমানে নরেন্দ্র মোদী। এরপর হচ্ছে ভাইস চেয়ারপারসন। ভাইস চেয়ারপারসন কে হয়? সেটা হচ্ছে সুমন বেরি। বর্তমানে যিনি আছেন তার নাম হচ্ছে সুমন বেরি। ঠিক আছে। আচ্ছা, নীতি আয়োগের সম্পূর্ণ নাম কি? এটাও প্রশ্ন আসে পরীক্ষাতে। সেটা হচ্ছে তোমার ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ঠিক আছে, এটা হচ্ছে তোমার নীতি আয়োগের ফুল ফর্ম। এরপর দেখো 2011 সালের আদমশুমারি, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে সেন্সাস, সেন্সাস বা জনগণনা, বাংলাতে যদি বলা হয় জনগণনা অনুসারে কোন রাজ্যে নারী সাক্ষরতার, ঠিক আছে, ফিমেল লিটারেসি রেট সব থেকে বেশি? পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, কেরালা নাকি মিজোরাম? তো মনে রাখবে 2011 যে জনগণনা, ঠিক আছে, 2011 সেন্সাস, এইটা অনুযায়ী সব থেকে বেশি শিক্ষার হার মহিলাদের সেটা হচ্ছে কেরালাতে। দেখো 2000, এবারে এটা হচ্ছে অ্যান্সারটা তো বললাম। এরপর 2011 সেন্সাস সম্বন্ধে কয়েকটা জিনিস দেখো। ভারতের প্রথম যে জনগণনা সেটা হয়েছিল 1872। ঠিক আছে, কে করেছিল? মেও, লর্ড মেও। তারপর 1881 সালে 10 বছর অন্তর জনগণনা চালু করে রিপন। তো এরপর হচ্ছে 2011। ঠিক আছে, তাহলে 2011 1872 থেকে ধরতে গেলে এটা হচ্ছে ভারতের 15তম জনগণনা। ঠিক আছে, আর যদি বলা হয় স্বাধীনতার পর থেকে, মানে 1947-এর পর থেকে, এটা হচ্ছে 7ম জনগণনা। বোঝা গেছে? তো দেখো 2011 যে জনগণনা, এখানে জনগণনার আয়ুক্ত বা হেড কে ছিল? তার নাম হচ্ছে তোমার সি চন্দ্রমৌলি। কি নাম ছিল? সি চন্দ্রমৌলি, সি চন্দ্রমৌলি। ঠিক আছে, বোঝা গেছে। এরপর দেখো 2011 জনগণনা অনুযায়ী ভারতের শিক্ষার হার কত? টোটাল ভারতবর্ষের শিক্ষার হার কত? ঠিক আছে, সেটা হচ্ছে তোমার 73%। টোটাল পপুলেশনের 73%। তার মধ্যে মেল কত এবং ফিমেল কত? ঠিক আছে, মনে রাখবে মেল শিক্ষার হার বা পুরুষ শিক্ষার হার হচ্ছে 80.09% টোটাল পপুলেশনের মেল শিক্ষার হার। আর এটা হচ্ছে তোমার ফিমেল হচ্ছে 64.60, 64.60, 64.60%। এটা হয়ে গেল ভারতের। সব থেকে বেশি শিক্ষার হার কোথায়? সবচেয়ে বেশি শিক্ষার হার হচ্ছে কেরালা। ঠিক আছে, কত পার্সেন্ট? কেরালাতে শিক্ষার হার ছিল 94%। তার মধ্যে মেল এবং ফিমেল দুটোই জানতে হবে। মেল হচ্ছে তোমার 96.1, আর এটা হচ্ছে ফিমেল 92.10। পুরুষের দিক থেকেও সব থেকে বেশি কেরালাতে, মহিলার দিক থেকেও সব থেকে বেশি কেরালাতে, এবং যদি বলা হয় সব থেকে বেশি শিক্ষার হার কোথাও, সেটাও কেরালা। ঠিক আছে, সবচেয়ে কম সবচেয়ে কম শিক্ষার হার কোথায়? সেটা হচ্ছে বিহার।
সবচেয়ে কম বিহার, বিহারে ছিল তোমার, বিহারে 61.80%। মেল কত, আবার ফিমেল কত এটাও নোট করে নাও। মেল হচ্ছে তোমার 71.2%, আর ফিমেল ছিল 51.50%। এটা হচ্ছে শিক্ষার হারের কয়েকটা ইনফরমেশন যেটা পরীক্ষায় আসে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে যে সব থেকে বেশি এসসি কাস্ট, শিডিউল কাস্টের মানুষ কোথায় আছে, সেটা হচ্ছে ইউপিতে। জনসংখ্যা কত, 4.13 CR। আর সব থেকে বেশি এসটি কোথায় রয়েছে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশে, 1.53 CR বা কোটি। এটা হচ্ছে এসসি এসটি। আর 2011 সেন্সাসে ভারতের জনসংখ্যা কত, 121.09 কোটি। আর এখন এটা কত হয়েছে, প্রায় 145 কোটির কাছে বর্তমানে। ঠিক আছে, এটা হচ্ছে সেন্সাস থেকে কয়েকটা প্রশ্ন। এরপর দেখো, তোমরা যারা 2025-এ এসএসসি জিডি পরীক্ষা দিতে চলেছো, বা মানে 2025-এ নতুন করে প্রিপারেশন শুরু করেছো, যেমন ডাব্লিউবিপি, কেপি, ঠিক আছে, তোমরা যে কোনো পরীক্ষা দেখো, এসএসসির হোক বা রেল বা স্টেট, প্রত্যেকটা পরীক্ষাতেই জিকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তার জন্য তোমাদের কাছে জিকে তৃতীয় ব্যাচ, মানে অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাচ। এখানে তোমাদেরকে বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, অর্থনীতি, ভারতের সংবিধান এবং স্ট্যাটিক জিকে প্রত্যেকটার ফাউন্ডেশন ক্লাস করানো হবে। ফাউন্ডেশন বলতে কি বোঝায়, একদম বেসিক থেকে পড়ানো হবে। মানে কি কি প্রশ্ন আসতে পারে কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে নয়, যেমন ভাবে থিওরি পড়ানো হয়, এই ক্লাসগুলো থিওরি প্লাস এমসিকিউ। ঠিক আছে, এই বেসড হিসাবে করানো হবে। প্রথমত এতগুলো সাবজেক্ট, বিজ্ঞান, ভূগোল, বিজ্ঞানের মধ্যে কি থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ভূগোলের মধ্যে থাকবে তোমার ওয়ার্ল্ড জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, এবং তার সাথে থাকবে ইন্ডিয়ান ম্যাপ। ঠিক আছে, এই তিনটা। অর্থনীতি, ইকোনমিক্স থাকছে, ভারতের সংবিধান, পলিটি এবং স্ট্যাটিক জিকে ফাউন্ডেশন আকারে প্রত্যেকটা টপিক একদম ধরে ধরে, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল। ঠিক আছে, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল করে পড়ানো হবে। মানে প্র্যাকটিক্যাল বলতে কি, এমসিকিউ আকারে পড়ানো হবে, থিওরিও দেওয়া হবে, এমসিকিউ করানো হবে। তার সাথে কি থাকবে দেখো, প্রত্যেকটা ক্লাস লাইভ করানো হবে এবং রেকর্ডেড ক্লাসও দেওয়া হবে। মানে যে ক্লাসটা লাইভ হচ্ছে সেটাই আবার রেকর্ডেড ফর্মেও দেওয়া হবে। সপ্তাহে 4 দিন ক্লাস হবে, ডেলি কুইজ থাকবে। সপ্তাহে 4 দিন লাইভ ক্লাস হবে, ঠিক আছে, তার সাথে ডেলি কুইজ থাকবে। এবং শেষ 10 বছরের পিওয়াই কিউ, লাস্ট 10 ইয়ার্সের, ঠিক আছে, বিভিন্ন পরীক্ষা যেমন ডাব্লিউবিপি, কেপি, এসএসসি, রেল, এই সব পরীক্ষাগুলোর কি থাকবে, পিওয়াই কিউ, এটা কিন্তু রেকর্ডেড হবে। ঠিক আছে, পিওয়াই কিউ ক্লাস দেওয়া হবে, তার সাথে ইবুক দেওয়া হবে, পিডিএফ। তো এত কিছু কন্টেন্ট তোমাদেরকে শুধুমাত্র 299 টাকায় দেওয়া হবে। দেখো, ব্যাচটার মূল প্রাইস হচ্ছে 599, 599 টাকা। কিন্তু যারা 10ই জানুয়ারির আগে অ্যাডমিশন নিবে, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে 299, তারপর কিন্তু 599 হয়ে যাবে। তো দেখো, এই ব্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাচ হতে চলেছে। প্রত্যেকটা বিষয় একদম বাংলাতে পড়ানো হবে, এবং বেসিক থেকে, যাতে পরীক্ষার সময় প্রত্যেকটা প্রশ্ন করে আসতে পারো সেরকম ভাবে পড়ানো হবে। তো যারা নিতে চাও তারা এই যে নাম্বারটা দেখছো, এই নাম্বারটা ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, সেখান থেকে কন্ট্যাক্ট করে অবশ্যই ব্যাচটা জয়েন হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই।